বেদান্ত সিইও। একটু পরেই আমাদের প্রথম ওয়েবিনার শুরু হবে। একজন ইন্ডাস্ট্রি এক্সপার্ট নেবেন, যার নিজের কোম্পানি আছে কন্টেন্ট রাইটিং এর, যিনি নিজেও কন্টেন্ট রাইটিং এর জন্য লোক খুঁজছেন, তিনি আসতে সম্মত হয়েছেন। খুব বড় ব্যাপার। আমরা একটু ওয়েট করে যাই। সায়নী জয়েন করুন, তিনি জয়েন করুন। আর মোটামুটি 5 মিনিট পর আরো অনেকে জয়েন করবেন যারা শুনতে চান এই ওয়েবিনার। তারপরে আমরা শুরু করব, ঠিক আছে? হ্যাঁ অভিক স্যার, আমি আছি মিটিং এ। সপ্তর্ষি স্যারও জয়েন করেছেন। সপ্তর্ষি স্যার, গুড ইভিনিং। আচ্ছা সপ্তর্ষি বাবু, গুড ইভিনিং। গুড ইভিনিং। আমরা একটু ওয়েট করে যাই সপ্তর্ষি বাবু। ঠিক আছে, 5 মিনিট ওয়েট করে যাই, আর একটু লোকজন জয়েন করুন। 8:35 টাকা শুরু করবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বাকিদের রিকোয়েস্ট করছি, তারা একটু যদি নিজেদের মিউটে রাখেন খুব ভালো হয়। সায়নী, তুই যদি দেখিস কেউ আনমিউটে আছেন একটু মিউট করে দিস, ঠিক আছে? ঠিক আছে। ইতিমধ্যে জানিয়ে রাখি যে আমরা অবিশ্বাস্য সাড়া পেয়েছি আমাদের কন্টেন্ট রাইটিং কোর্সে। যতজন ভেবেছিলাম ভর্তি হবেন তার প্রায় 2.5 গুণ বেশি লোক ভর্তি হয়েছেন। অনেকে আমাদের রিকোয়েস্ট করেছিলেন যে ছাড় আমরা দিচ্ছিলাম সেটাকে একটু কন্টিনিউ রাখতে। অনেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল, শেষ হয়েছে, তাদের জন্য আমরা ছাড় রেখেছি। অনেকে বলছিলেন যে মাইনে পেলে আমরা ভর্তি হতে পারবো। আমরা এখন অব্দি ছাড়টা চালু রেখেছি। তো আপনারা যারা ভর্তি হওয়ার, তারা আমাদের কল সেন্টার নাম্বারে ফোন করে ভর্তি হয়ে যান। আপনারা জানেন কি নাম্বার, 7450010203। আমরা সত্যি অভিভূত আপনাদের এই ছাড়া পেয়ে। আশা করি আজকের ওয়েবিনারের পরে ইন্ডাস্ট্রি ট্রেন্ড নিয়ে আমাদের সপ্তর্ষি বাবু বলবেন কি ধরনের চাকরি বাজার, কত বড় বাজার, কত সুযোগ কাজের, সেই নিয়ে বলবেন। ইনফ্যাক্ট আমরা এত সাড়া পেয়েছি আজকে, জাস্ট শেয়ার করছি আপনাদের সঙ্গে নিজেদের লোক বলে। কেন্দ্রীয় বিদ্যালয়ের একজন প্রাক্তন প্রিন্সিপাল আমাকে যোগাযোগ করেছিলেন, ম্যাডাম রিটায়ার করেছেন। তিনি বলছেন যে অভিক, আমি তো বহুদিন ছিলাম একাডেমিক লাইনের সঙ্গে, আমি চাইছি এই কোর্সটা করতে, কি করতে হবে বলে দাও। ইতিমধ্যেই অনেক দূর আমাদের এই কোর্সের খবর পৌঁছে গেছে, ছড়িয়ে গেছে। অনেকে যোগাযোগ করছেন, করতে চাইছেন। আপনারা যারা চাইছেন ভর্তি হতে, তাড়াতাড়ি ভর্তি হয়ে নিন। হয়তো আমাদের 2টো ব্যাচ করতে হবে, আই এম নট শিওর অ্যাবাউট ইট এখনো অব্দি। বাট আমরা সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ এই অভাবনীয় সাড়ার জন্য। হ্যাঁ, যিনি মেসেজ করেছেন তাকে বলছি, গ্রুপে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে
আপনি অ্যাডমিশনের জন্য ওখানেই যোগাযোগ করবেন। বলছি সায়নী, আমরা কি শুরু করে দিতে পারি? 8:34 বাজে। শুরু করে দিন। 32 হ্যাঁ জন স্যার, জয়েন শুরু করে করছেন। দিন। হ্যাঁ, সপ্তর্ষি স্যার ঠিক এসে আছে। গেছেন তো। সপ্তর্ষি বাবু, এগেইন ওয়েলকাম। সায়নী, সপ্তর্ষি বাবুর পরিচয়টা তুমি দিয়ে দাও, তুমি সবচেয়ে ভালো বলতে পারবে। গুড ইভিনিং সবাইকে। আমার সাথে আজকে আছেন, আমাদের সবার সাথে আছেন সপ্তর্ষি স্যার। উনি একজন এক্স আইবিএম এমপ্লয়ি। উনি আইবিএম এ চাকরি করতেন, তারপরে উনি এই ফিল্ডে শিফট করেছেন এবং আজকে মানে আমি যেটুকু যা করছি বা সবাইকে শেখানোর মতো যে একটু আধটু যোগ্যতা অর্জন করেছি আর কি, তার পিছনে স্যারের ভূমিকা অনেক। আমি স্যারের কাছ থেকেও এখনো শিখছি, মানে বিভিন্ন রকম যে যখনই যেখানটাতে আটকাই বা কোথাও শেখার তো কোনো শেষ হয় না, তো সেই হিসেবে তো স্যারের নিজস্ব একটি কোম্পানি আছে যেখানে অনেক এমপ্লয়িরা কাজ করেন। আর প্লাস চলছে, মানে ওখানেও রিক্রুটমেন্ট চলে, বিভিন্ন সময়ে নেওয়া হচ্ছে। প্লাস স্যারের নিজস্ব ফ্রিল্যান্সিং টিম আছে, সবটাই আছে। তো আজকে স্যারকে আমরা এখানে পেয়েছি। তো স্যার যদি আপনি একটু বলেন যে এই কন্টেন্ট রাইটিং এর ফিল্ডে মানে প্রসপেক্ট বা কি ধরনের, কিভাবে এগিয়ে যাওয়া যায়, একটু সেই ব্যাপারে যদি সবাইকে আপনি একটু আলোকপাত করেন আর কি। হ্যাঁ, সপ্তর্ষি বাবু, ওভার টু ইউ, দ্য ফিল্ড ইজ ইয়ার্স। থ্যাংক ইউ। গুড ইভিনিং সবাইকে। সবাই আশা করছি আমার কথা শুনতে পাচ্ছে। শাইনি, আমার কথা শোনা যাচ্ছে? ঠিক, থ্যাংক ইউ অভিক স্যার, থ্যাংক ইউ। তো আমি ওয়েবিনারটা যে সম্বন্ধে বা যে সাবজেক্ট রিলেটেড, আমাকে প্রথমে এইটা সম্বন্ধে শাইনি আমাকে বলে, তারপরেই আমাকে অভিক স্যারের সাথে আমার কথা হয় গতকাল ব্যাপারটা নিয়ে। তো আমি খুব রেসপন্স গুলো দেখে আমি খুব ট্রিমেন্ডাসলি মানে অ্যাট্রাকটিভ লাগলো আমার এই জিনিসটা। মানে এখন আমি কারেন্টলি দেখতে পাচ্ছি শাইনিকে ছেড়ে, অভিক স্যারকে ছেড়ে আর আমাকে ছেড়ে দিলে অল টুগেদার ওয়েবিনারের ভেতরে নিয়ারলি 36 জনের মতো প্রেজেন্ট আছে। দিস ইজ অ্যামেজিং। কংগ্রেচুলেশন অভিক স্যার আপনাকে এরকম একটা গ্যাদারিং করতে পারার জন্য। থ্যাঙ্কস আ লট স্যার, থ্যাঙ্কস আ লট। আমি আশা করছি ভবিষ্যতে এরকম গ্যাদারিং আমরা আরো পাবো। তো আমি ইন্ডাস্ট্রি সম্বন্ধে বলার আগে আমি একটু নিজের ব্যাকগ্রাউন্ডটা বলে দিই, যেটাতে আপনাদের বুঝতে সুবিধা হবে যে ইন্ডাস্ট্রিটাতে কতটা ভবিষ্যতে এগিয়ে যাওয়া যায় বা ইন্ডাস্ট্রিটাতে কিভাবে অপরচুনিটি ক্রিয়েট করছে দিনের পর দিন ধরে। আমি সেটা বলার জন্য আমি ইনিশিয়ালি ফার্স্ট আমার নিজের একটু ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে বলছি। তো ফার্স্ট অফ অল বলি, আমি যখন প্রথম আমার ফ্রেশার হিসেবে আমার একাডেমিক ফিল্ডে চাকরি ছাড়ার মানে একাডেমিক ফিল্ড আমার যখন কমপ্লিট হয়, যখন আমি পড়াশোনা শেষ করলাম, তারপর ইনিশিয়ালি আমি জাস্ট একটা কিছু কোর্স করার জন্য আমি আউট অফ কলকাতা থাকতাম। সেখানে একটা পার্ট টাইম আমি স্কুলে জব করেছি। দ্যাটস ফর লাইক ইয়ার, অলমোস্ট অ্যান ইয়ার, নট আ ফুল ইয়ার, অলমোস্ট অ্যান ইয়ার। তারপর আমি কলকাতা ব্যাক করি আমার কোর্স শেষ হয়ে যাওয়ার পরে, আই জয়েন্ট উইথ আইবিএম। আইবিএম আমি টোটাল 2.5 বছর চাকরি করেছি। So IBM এ 2.5 বছর চাকরি করার পর সাডেনলি আই মেট আ পারসন যে কিনা আমাকে এই পার্টিকুলার একাডেমিক ফিল্ডে প্রসপেক্ট সম্বন্ধে বা এই ফিল্ড সম্বন্ধে আমাকে জানায়। এবং যেহেতু আমি চিরকালই একটু একাডেমিক ওরিয়েন্টেড ছিলাম, মানে পড়াশোনা জিনিসটা বা ক্রিয়েটিভ জিনিসপত্র আমার যেহেতু শুরু থেকে ভালো লাগতো, সো আই গট ইন্টারেস্টেড। তা আমি সেই জিনিসটাকে পার্শিয়ালি আমার আইবিএম এর ক্যারিয়ারের সাথে সাথে এটাকে স্টার্ট করেছিলাম ইনিশিয়ালি। তো সেই স্টার্টটা হওয়ার পরে যখন আমি এখানে অ্যাকচুয়ালি 6 মাস কাজ করার পর যখন এখানকার প্রসপেক্ট আমি খুঁজে পাই, সো আই কুইট আইবিএম। আমি একটা কোম্পানি জয়েন করি যেখানে যাদের সাথে আমি ফার্স্টে ফ্রিল্যান্সিং হিসেবে কাজ করছিলাম। আমি আইবিএম কুইট করার পরে সেখানে ফুল টাইম এমপ্লয়মেন্টের হিসেবে জয়েন করি। অ্যাট দ্যাট মোমেন্ট অফ দ্য টাইম আমি ফ্রেশার ছিলাম। টু বি অনেস্ট, আজ থেকে 6 বছর আগে ওই কোম্পানিতে যখন আমি প্রথম জয়েন করেছিলাম, তখন সেখানে দাঁড়িয়ে এক্সট্রিমলি সরি, এখন 2024 চলছে, আমি 7 বছর আগে যখন ওই কোম্পানিতে আমি প্রথম জয়েন করি, তখন আমার ইনিশিয়াল স্যালারি ওই কোম্পানিতে আমি স্টার্ট করেছিলাম, দ্যাট ইজ 7,500 ইন হ্যান্ড ইন আ মান্থ। আই জাস্ট স্যাক্রিফাইস মাই অল স্যালারি ফ্রম আইবিএম। কেন? কারণ আমি ইন্ডাস্ট্রির প্রসপেক্টটাকে দেখতে পেয়েছিলাম। আমার মনে হয়েছিল কোথায় যেন এই জিনিসটা করা সম্ভব।
অ্যান্ড ইউ গাইজ ডোন্ট বিলিভ ইট কি এই ইন্ডাস্ট্রি আমাকে এতটাই ক্রিয়েটিভিটি হওয়ার সুযোগ দিয়েছে, যেখানে আমি নিজের ক্রিয়েশনস দেখাতে পেরেছি, যেখানে আমি নতুন প্রত্যেক দিন একটা নতুন কিছু জানার বা চেনার বা শিখতে পারার অপরচুনিটি পেয়েছি। অ্যান্ড আই গ্র্যাব অল দোজ অপরচুনিটি। সেখান থেকে আমি আফটার 2.5 years লেটার ওই কোম্পানিতেই আমি অ্যাজ আ ম্যানেজার পোস্টে জয়েন করি। সেখান থেকে ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার, সেখান থেকে ডেপুটি ম্যানেজার, ক্লায়েন্ট কোঅর্ডিনেটর, আমি অনেক দূর অব্দি ওই কোম্পানিতে গেছিলাম। অ্যান্ড আমি যখন কোম্পানি ওখান থেকে কুইট করেছিলাম আমার নিজের কোম্পানি স্টার্ট করার জন্য, অ্যাট দ্যাট মোমেন্ট অফ দ্য টাইম লাইক আমি 3.5 বছরের মধ্যে আমার 7,000-এর স্যালারি ওখানে টোটাল ইনক্রিমেন্টের পরে 84,000 ইন আ মান্থ হয়ে গেছিল। সো এটা হচ্ছে ইন্ডাস্ট্রি গ্রোথ, বা এটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে প্রসপেক্ট এখানে রয়েছে। তো ইন্ডাস্ট্রিটা কি রিলেটেড আমি সেটা একটু ফার্স্টে বলি, একটা হিন্ট আমি সবাইকে দিই। যারা যারা একাডেমিক ফিল্ডে বা একাডেমিক ওরিয়েন্টেড জিনিসপত্র হোক বা নন একাডেমিক হোক, যারা নিজেদের ক্রিয়েটিভিটি দেখাতে চায়, আমি আশা করছি আপনারা যারা এতজন রয়েছেন এখানে ওয়েবিনারে, তারা কেউ না কেউ কোথাও না কোথাও কিছু না কিছু চাকরি হয়তো বা করেছেন বা করছেন বা ভবিষ্যতে করার প্ল্যান করছেন। তো যারা অলরেডি করছেন বা করেছেন তাদের কাছে একটা জিনিস খুব ক্লিয়ার, যে ক্রিয়েটিভিটি চাকরির জীবনে দেখানোর কিন্তু অপশনস খুব কম। খুব একটা মানে লিমিটেড টাইপ অফ জব থাকে, যেটা আমাদেরকে ডে টু ডে বেসিসে এভরি মোমেন্ট, এভরি ডে, এভরি সেকেন্ডস আমাদেরকে ওটাই করতে হয়। ওর বাইরে বেরানোর আমাদের কাছে কোনো অপশন নেই। ওর থেকে এক্সট্রা মাইলস গিয়ে আমরা কিছু ক্রিয়েটিভিটি দেখাতে পারবো, সেটার অপশনস আমাদের খুব কম থাকে। আনটিল আর আনলেস কেউ যদি আপনাদের মধ্যে খুব উঁচু হাই ডেজিগনেটেড ম্যানেজার বা ট্রেনার এরকম টাইপের পোস্টে না চাকরি করে থাকেন, তো এরকম কোনো ডেজিগনেটেড পোস্ট ছাড়া কিন্তু নর্মাল অ্যাসোসিয়েটস বা নর্মাল লেভেলে যে সমস্ত জব গুলো হয় সেখানে কিন্তু ক্রিয়েটিভিটির কোনো চান্স নেই। ক্রিয়েটিভিটি আমরা এখানে দেখাতে পারি। সো পিপল হু লাভস টু বি ক্রিয়েটিভ, তাদের জন্য কিন্তু এই ফিল্ডটা অলওয়েজ ওয়েলকাম। সেটা একাডেমিক কন্টেন্ট রাইটিং হতে পারে, নন একাডেমিক হতে পারে, এভরিথিং। কারণ ক্লায়েন্টের পোর্টফোলিও যদি নন একাডেমিক হয় তাহলে সেটাও আপনার হাতে, আর যদি একাডেমিক হয় তাহলে তো যে কোনো স্টুডেন্ট বা ক্লায়েন্টের পাস ফেল, তার প্রতি বছরের এগিয়ে যাওয়া বা তার একাডেমিক গ্রোথ, সব জিনিসটা আপনার হাতে। সো এভরিডে নতুন চ্যালেঞ্জেস আসবে। চ্যালেঞ্জেসটা কি? আপনি কতটা ক্রিয়েটিভ। চ্যালেঞ্জেস গুলো কিন্তু এরকম নয় যে খুব ডিফিকাল্ট কিছু বা খুব হাই মেজরলি আপনার মধ্যে ড্রাস্টিক্যাল কোনো চেঞ্জেস দেখাতে হবে বা ড্রাস্টিক্যালি জিনিসগুলো খুব চেঞ্জ হয়ে যাচ্ছে এভরিডে, ডে টু ডে ওয়ার্কে। না, নট লাইক দ্যাট। আপনি ধরুন কোনো একটা পার্টিকুলার জিনিস লিখছেন, সেই লেখার জিনিসটাতে আপনি কতটা ক্রিয়েটিভ, এই ক্রিয়েটিভিটিটা আপনি নিজেকে নিজে দেখাতে পারবেন। সো নিজের মধ্যে থেকে যে লেখার যে আর্জ, বা যারা হচ্ছে একটুখানি ক্রিয়েটিভ হওয়ার চেষ্টা করছেন বা যারা হচ্ছে এই জিনিসটা ভাবছেন যে আমি নিজে কিছু তৈরি করতে চাই, তো নিজের তৈরি করার যে ক্যাপাসিটিটা, সেই জিনিসটাকে যদি এনক্যাশ করতে হয়, ওয়েলকাম টু দ্য ইন্ডাস্ট্রি। দারুণ জায়গা। ইন্ডাস্ট্রির গ্রোথ সম্বন্ধে আমি বলি, এই ইন্ডাস্ট্রিটাতে মানে ইটস লাইক এ নেভার এন্ডিং ইন্ডাস্ট্রি। কেন? কারণ হচ্ছে কন্টেন্টের প্রয়োজন আমরা কোনোদিনও ছাড়বে না। যত আমাদের এআই আসুক, যত যাই আসুক না কেন, বা যত জিনিসপত্রই আমাদের কাছে অ্যাডভান্স টেকনোলজি চলে আসুক না কেন, কন্টেন্টের রিকোয়ারমেন্ট কোনোদিনও মার্কেট থেকে কমবে না। কন্টেন্টের রিকোয়ারমেন্ট কমতে পারে না, পসিবিলিটিস নেই। কেন? আমি বলে দিই। একটা কোম্পানি তার মার্কেটিং অ্যাডভার্টাইজমেন্ট, আমি ফার্স্টে নন একাডেমিক থেকে আসছি, একটা কোম্পানি তার মার্কেটিং অ্যাডভার্টাইজমেন্ট যদি লেখার চেষ্টা করছে, বা কোনো ট্রাভেল কোম্পানি যদি ট্রাভেল ব্লগ লেখার চেষ্টা করছে, বা কোনো ধরনের কোম্পানি যদি তার ওয়েবসাইটের কন্টেন্টকে চেঞ্জ করার চেষ্টা করছে বা এই সমস্ত ডেভেলপমেন্ট আনার চেষ্টা করছে, তার ওয়েবসাইটকে আরো অ্যাট্রাকটিভ বানাতে চেষ্টা করছে। সো ক্যাচওয়ার্ডস কি? আমরা কোনো ট্রাভেল ব্লগ যখন পড়ি, মানে যেগুলো হচ্ছে আমি ইউটিউবের ভিডিও বা কোনো ব্লগার্স এর ভিডিও ছেড়ে দিয়ে, কখনো যখন আমি ট্রাভেল ইটিনারি পড়ি বা ট্রাভেল ব্লগস কোনো লেখা পড়ি আমরা, তখন কিন্তু প্রথমত কিন্তু লেখাটা কতটা সুন্দরভাবে হয়েছে সেই জিনিসটাই কিন্তু আমাদের কাছে ইমাজিনেশনে নিয়ে যায়। বা কোনো অ্যাডভার্টাইজমেন্ট যখন আমরা দেখছি, পেপারে কাট আউট দেখছি বা ম্যাগাজিনে কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখছি, সেই অ্যাডভার্টাইজমেন্টটা অ্যাট্রাক্ট আমাদের তখনই করে যে সেটা কত সুন্দরভাবে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে। তো প্রেজেন্টেশন কিন্তু এআই দিতে পারে না। অনেকের মাথায় এই জিনিসটা থাকতে পারে যে কারেন্টলি আমাদের এখানে কিন্তু পুরো ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটেই একটা যেটা হয়েছে, চ্যাট জিপিটি হোক বা আরো অন্যান্য এক্সওয়াইজি প্রচুর কোম্পানি আছে যারা হচ্ছে এআই টেকনোলজি বা এআই টুলস এর উপরে কাজ করছে। আমি টপিক লিখে ওখানে দিয়ে দিলাম, ও আমাকে একটা লেখা রেডি করে দিল। বাট কখনোই লেখাগুলো ওরা রেডি করে দেওয়ার পরে পড়ে দেখতে হবে যে সেই লেখাগুলো কি আদৌ অ্যাট্রাকটিভ।
না ওই লেখাগুলো অ্যাট্রাকটিভ না, কারণ বট জেনারেটেড লেখা। সো রোবটিক লেখা কোনোদিনও অ্যাট্রাক্ট হতে পারে না, কারণ ওখানে হিউম্যান টাচ নেই, ইমোশনস নেই ওই লেখার ভেতরে। ওই লেখাটা আর একটা মানুষকে অ্যাট্রাক্ট করতে কখনোই সম্ভবপর হবে না, কারণ ও গ্রামাটিক্যালি ঠিক হতে পারে, ওর সেন্টেন্স কনস্ট্রাকশন ঠিক হতে পারে, কিন্তু 5টা মানুষের যে ইমোশনাল কানেকশন যেটা হবে, যেখান থেকে দেখে আমাদের মনে হবে যে এই জিনিসটা খুব সুন্দর হয়েছে, বা যে জিনিসটা পড়ে আমরা একটা ইমাজিনারি ওয়ার্ল্ডে যেতে পারবো, সেই ইমাজিনেশনটাও আনতে পারবে না, কারণ ওখানে হিউম্যান টাচ নেই। তাই এই ইন্ডাস্ট্রির কোনোদিনও দরকার শেষ হতে পারে না, কারণ যারা ক্রিয়েটিভিটি খোঁজে বা যে সমস্ত কোম্পানিজরা বা যে সমস্ত স্টুডেন্টরা তাদের নিজেদের জন্য প্রপার জিনিসপত্র চায়, তাদেরকে কখনোই এই সমস্ত এআই ওরিয়েন্টেড জিনিসপত্র দিয়ে তাদের কোনোদিনও দরকার মিটবে না। তারা সবসময় একটা মানুষ থাকবে, কারণ বিইং আ পার্সন বা একটা মানুষ হিসাবে আমরা কিন্তু এআই কে ক্রিয়েট করেছি, এআই আমাদের ক্রিয়েট করেনি। তা আমাদের ক্রিয়েটিভিটি এআই এর থেকে অনেক বেশি। আমরা ইমোশনালি ওয়ান টু ওয়ান কানেক্ট হতে পারবো। আমি আমার বলা কোনো কথা দিয়ে আপনাদেরকে কনভিন্স করতে পারা মানে আমি ইমোশনালি কানেক্ট করতে পারছি। এলস কিন্তু একটা বট দিয়েও সাউন্ড প্রুফ করে অভিজ্ঞতা চালিয়ে নিতে পারতো ওয়েবিনার, কিন্তু তাতে তো লাভ কিছু হতো না, কারণ ইমোশনালি কানেক্ট হতেন না। আপনারা কোনো একটা গদ্যরা জিনিসপত্র শুনতেন যেটা একটা স্ক্রিপ্টেড লেখা, সেই জিনিসটা শুনতেন, আপনারা চলে যেতেন, হার্ডলি হয়তো একজন কানেক্ট হতো, বাকি কেউ কানেক্ট নাও হতে পারতো, বা কেউই কানেক্ট না হতে পারতো। সো এআই নিয়ে কোনো টেনশন নেওয়ার কিছু ব্যাপার নেই যে এআই এসছে বলে ইন্ডাস্ট্রি আমাদের ছোট হয়ে যেতে পারে বা ইন্ডাস্ট্রি আমাদের হয়তো কালকে নাও থাকতে পারে, এরকম কোনোদিনও হবে না। তার বেসিক রিজনই হচ্ছে এটা। একাডেমিক ফিল্ডের একটা কারণ বলে দিই। একাডেমিক ফিল্ডের প্রথম ব্যাপার হচ্ছে যে ওখানে একাডেমিক ফিল্ডের যে কোনো লেখাতে কিন্তু স্ট্রিক্টলি প্রহিবিটেড হচ্ছে এআই ইউজ করা, কারণ এআই ইউজ করলে দু ধরনের জিনিস আসে। একটা হচ্ছে কলিউশন তৈরি হয় বা প্লাগেরিজম বলে। কলিউশন মানে হচ্ছে একটা পার্টিকুলার কন্টেন্টকে আর একটা কন্টেন্টের সাথে হুবহু ম্যাচ করানো যায়, ওয়ার্ড টু ওয়ার্ড, পাংচুয়েশন টু পাংচুয়েশন, এনি কাইন্ড অফ থিং, লাইক একটা কোনো ডট পর্যন্ত বা একটা ফুল স্টপ বা এই সমস্ত জিনিসপত্র কিন্তু আলাদাভাবে দেখা যাবে না। ঠিক আছে? যারা ফেসবুকের পেজে বাংলার কন্টেন্ট লিখছে, এগুলো নন একাডেমিক কন্টেন্ট ফিল্ড। তো নন একাডেমিক কন্টেন্ট ফিল্ডের যে ব্যাপারটা রয়েছে, এই ধরনের ব্লগস গুলো কিন্তু সবই নন একাডেমিকের মধ্যেই পড়ছে। এবার ল্যাঙ্গুয়েজটা তো জাস্ট আ মিয়ার ফ্যাক্টর, ওটা আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে লিখতে পারেন, বাট যেগুলো লেখা হচ্ছে সেই লেখাগুলোকে লিখতে গেলেও জানতে হয়। সোশ্যাল মিডিয়া যদি কোনো কোম্পানির আন্ডারে না হয়ে থাকে, তাহলে সেই জিনিসটাতে খুব একটা মানে কোনো প্রফেশনালিজমের দরকার পড়ে না। যদি কোনো আপনি কোনো গ্রুপের পেজে গিয়ে কিছু লেখালেখি করছেন, তো সেই লেখালেখি গুলো কোনো ধরনের খুব একটা প্রফেশনালিজমের দরকার পড়ে না। কিন্তু যদি আপনি কোনো পার্টিকুলার কোম্পানি, যেরকম কোনো একটা বড় কোম্পানি ধরে নিন, যে আমরা ইনস্টাগ্রামে অনেক সময় দেখতে পাচ্ছি যে আজকে রিবক, অ্যাডিডাস, মার্সিডিজ বেঞ্জ, পোর্শে, এই সমস্ত কোম্পানি, হিউন্ডাই হোক, মারুতি হোক, এরা সবাই বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া স্টান্টস আজকাল করছে, সেগুলো ইনস্টাগ্রামের থ্রুতে হোক বা লিঙ্কডইনে হোক, অথবা তারা হচ্ছে এই ধরনের স্টান্টস গুলো আজকাল টুইটারে ভীষণ ফেমাস হয়েছে, ফেসবুক পোস্টে আসছে। এই যে জিনিসগুলো আসছে, দিজ আর অল প্রফেশনাল ফিল্ড, এবং এগুলোকে নন একাডেমিক রাইটিং বলা হয়, যেগুলোর জন্য প্রফেশনালিজমের দরকার পড়ে অ্যান্ড প্রপার ট্রেনিং এর দরকার পড়ে। ওইগুলো বিনা ট্রেনিং এ হবে না, কারণ যারা ফেসবুকের গ্রুপে কোনো একটা লাইক লোকাল গ্রুপ গুলোতে কোনো জিনিসপত্র লিখে পোস্ট করছেন, সেই সমস্ত পোস্টের সাথে কিন্তু কোনো কোম্পানি প্রফেশনাল পোস্টের কোনো ম্যাচ হয় না। ওখানে কিছু লিমিটেশনস থাকে। লিমিটেশনস এরকম থাকে যে আমাদেরকে একটা এমন নিউট্রালাইজড ওয়েতে লিখতে হবে জিনিসটা, যেটা হচ্ছে যে 5 জন মানে যারা হচ্ছে টার্গেট কাস্টমার্স রয়েছে এই কোম্পানি, টার্গেট কাস্টমার্সদের কারোরও ইমোশনালি কাউকে অ্যাটাক করা যাবে না, কারো রিলিজিয়াসটিক ভিউ পয়েন্টের উপর অ্যাটাক করা যাবে না, কাউকে আমি ডিরেক্টলি কোনো জিনিসপত্রকে নিয়ে, যখন আমরা কোনো মুভি দেখি যেরকম ডিসক্লেমার থাকে একটা মুভি স্টার্টিং এ, যে কোনো অ্যানিমালস হার্ম করা হয়নি, এই জিনিসটা কমপ্লিটলি ফিকটিশিয়াস বা এরকম কিছু। কেন এই ডিসক্লেমারটা দেওয়া হয়? ডিসক্লেমারটা দেওয়ার পিছনে কারণ হচ্ছে যে এটা কাউকে মিন করে করা হচ্ছে না বা কাউকে পার্সোনালি অ্যাটাক করা হচ্ছে না। তো কোনো কোম্পানি যখন তাদের সোশ্যাল মিডিয়া পোস্ট করে, তাদের পোস্ট গুলো এরকম নিউট্রালাইজড ওয়েতেই থাকে যে পুরো ওয়ার্ল্ড ওয়াইডে যত ধরনের কমিউনিটি আছে, যত টাইপের পিপল আছে, যত রেস হোক, এজ হোক, জেন্ডার হোক, যা হয়ে যাক না কেন, কাউকে কিন্তু ওইগুলো কোনোভাবেই ডিরেক্টলি অ্যাটাক করবে না। তো সেই রেশিয়াল ফ্যাক্টরস গুলো বা এজ, জেন্ডার বা আমি কাস্টের কথা বলছি, এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু সম্পূর্ণভাবে আমাদেরকে একা থাকার জন্য, মানে সব কিছু থেকে আলাদা রাখার জন্য প্রপার ট্রেনিং এর দরকার পড়ে।
আচ্ছা, অঙ্কিতা চৌধুরী স্যার, এই সব লেখা কি আমরা নিজস্ব নিখুঁত মস্তিষ্ক প্রসূত লেখা, মানে আমার প্রজেক্টে আমার স্বাধীনতা রইবে? অবশ্যই নিজের প্রজেক্টে নিজের স্বাধীনতা থাকবে, কিন্তু নিজের প্রজেক্টে নিজের স্বাধীনতা তখনই থাকবে যেখানে ক্লায়েন্টের ডিমান্ডের সাথে সেটা ম্যাচ করছে। ঠিক আছে, এটা ক্লায়েন্টের ডিমান্ডের সাথে ম্যাচ করতে হবে। ক্লায়েন্ট আমাকে বলেছে যে, আমাকে ধরো ক্লায়েন্ট জানতে চাইলো যে আমি একটা পেপার সাবমিট করতে চাই, তো পেপারটা হচ্ছে মাইক্রোবায়োলজি ওরিয়েন্টেড। সে মাইক্রোবায়োলজির কয়েকটা পার্ট আমাকে বলে দিল। আমি একটু ইজি করে নিই, মাইক্রোবায়োলজিটা একটু ডিফিকাল্ট ব্যাপার হয়ে যাচ্ছে, আমি আরেকটু ইজিয়ার ওয়েতে আসি। আমি ধরে নিই একটা নর্মাল মার্কেটিং ওরিয়েন্টেড জিনিস। সে কি বললো যে আমি একটা নতুন জায়গায় বিজনেস এক্সপানশন করতে চাইছি, তো সেইখানকার মার্কেট সম্বন্ধে আমাকে জানতে হবে, আর ওখানকার টার্গেট কাস্টমারদেরকে আমি কিভাবে নিজের কোম্পানির প্রতি ফোকাস করাতে পারি সেটা সম্বন্ধে এটা আমাকে রিপোর্ট টাইপের জেনারেট করে দিতে। এটা আমার প্রজেক্ট এলো, আমি প্রজেক্টটা বানিয়ে নিলাম এরকম ধরনের স্বাধীনতা খুঁজতে গিয়ে যে কোম্পানির এক্সিস্টিং মার্কেটে এক্সিস্টিং যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেগুলোকেই আমি একটু রিপিট নিজের ভাষায় ভালো করে গুছিয়ে দিলাম। সো ওটাতে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট মিট হচ্ছে না। বাট ক্লায়েন্ট রিকোয়ারমেন্টে যদি আমাকে নতুন মার্কেটে নতুন তার প্রোডাক্ট লঞ্চ হবে এবং সেই প্রোডাক্ট লঞ্চের ব্যাপারে আমি টার্গেট কাস্টমারকে কিভাবে অ্যাট্রাক্ট করতে পারবো সেটার সম্বন্ধে সেই থিমটার উপরে বেস করে যদি আমি টপিকটাতে লিখি, তাহলে আমার কোনো অসুবিধা নেই। লেখা ভাষা প্রত্যেকটা জিনিসপত্র ডেফিনেটলি এখানে নিজস্ব স্বাধীনতা থাকবে এবং প্রত্যেকটা জিনিসপত্র নিজের মাথা থেকেই আসবে। তার জন্যই এই কন্টেন্ট রাইটিং ফিল্ডে কিন্তু 5টা 6টা 10টা 20টা 25টা বড় বড় কোম্পানিরা 150-200 জন লোক রাখার পিছনে আমার কোম্পানিতে এতজন আমি কেন এমপ্লয় হায়ার করে রেখেছি? টু বি অনেস্ট, এখনো পর্যন্ত আমার লেখার প্র্যাকটিস অনেক দিন চলে গেছে, মানে কোম্পানি বড় হওয়ার পর থেকে এই সমস্ত করার পর থেকে আমি আর হার্ডকোর লেভেলের লেখার জায়গাতে আমি নেই। প্রায় লাস্ট 4-4.5 বছর ধরে আমি টাইপিং এ আর অভ্যস্ত নেই, মিনিমাম আমি বলছি। তো 4-4.5 বছর টাইপিং এ অভ্যস্ত না থাকার পরেও এখনো যা আমার কাছে স্পিড বেঁচে আছে, আই ক্যান সে লাইক আমি 2টো প্রজেক্ট একটা দিনে নামিয়ে দিতে পারি। বাট 2টো প্রজেক্ট আমি একটা দিনে নামালে একটা প্রবলেম হয়, এইটা আমি করি না। আমি তার জন্য আলাদা লোক রেখেছি। সেটা রাখার পিছনে কারণ হচ্ছে এটা, একটা মাথা যখন 2টো ডিফারেন্ট প্রজেক্টে কাজ করবে বা একটা সিঙ্গেল প্রজেক্টে 2টো আলাদা আলাদা কপিতে যখন কাজ করবে, তখন কি হবে, একটা লোকের মাথা থেকে 2টো জিনিস বেরালে জিনিসটা মোনোটোনাস বেরাবে বা একই ধরনের বেরাবে। ওই জন্য 10টা আলাদা লোক দরকার পড়ে, কারণ 10 জনের থিঙ্কিং আলাদা, 10 জনের এক্সপ্রেশন আলাদা, ইমোশনস আলাদা, 10 জনের ভি অফ প্রেজেন্টেশন আলাদা। তো প্রত্যেকটা লোকের স্বাধীনতাই এখানে খোঁজা হয়, আর স্বাধীনতা থাকে বলেই এই জিনিসগুলো এখানে করা হচ্ছে। তো আমি একাডেমিক নন একাডেমিকের এই ডিফারেন্সটা আমি যেটা বললাম, যে জিনিসপত্রগুলো এখানে এরকম ভাবে আরামসে আসতে পারে এবং এখানে প্রত্যেকটা লোকের নিজস্ব স্বাধীনতা থাকবে, ক্রিয়েটিভিটি থাকবে। এবং ক্রিয়েটিভিটি পরে গিয়ে যদি আমি বলি যে ইন্ডাস্ট্রি সম্বন্ধে, ইন্ডাস্ট্রিটা এখন এক্স্যাক্টলি কত বড় ইন্ডাস্ট্রি সেটা বলা ভীষণ মুশকিল। ঠিক আছে, মানে ইন্ডাস্ট্রিটা এতটাই বড়, হিউজ ইন্ডাস্ট্রি, যেটা বলা ভীষণ মুশকিল। এবং এই ইন্ডাস্ট্রিটার উপরে মেনলি 2টো কান্ট্রি ভীষণ ম্যাসিভলি কাজ করে, একটা হচ্ছে ইন্ডিয়া আর একটা কান্ট্রি যেটা কাজ করে সেটা কেনিয়া। বাট ইন্ডিয়ার পার্সেন্টেজ ভীষণ হাই, মানে ইটস লাইক পুরো ইন্ডাস্ট্রিটার যদি আমি টোটাল ইন্ডাস্ট্রিকে 100% ধরে চলি, তাহলে আউট অফ 100% ইন্ডাস্ট্রির মধ্যে 73 থেকে 74% ইন্ডাস্ট্রি ইন্ডিয়ার ওপর বেস করে বসে রয়েছে। রেস্ট হচ্ছে বাংলাদেশ হোক, পাকিস্তান হোক বা কেনিয়া হোক, এরকম যে সমস্ত কান্ট্রিটা রয়েছে তারা নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউটেড ওয়েতে এই ইন্ডাস্ট্রিটাকে চালাচ্ছে। বাট 70% প্লাস ইন্ডাস্ট্রি পুরো ইন্ডিয়ার ওপর ডিপেন্ডেন্ট। কারণ বাইরে ফরেন কান্ট্রিতে ইভেন্চুয়ালি আমি এই জিনিসটা কখনো খুঁজে রাখবো যখন আপনাদের সাথে সায়নী বা অভিক স্যারের সাথে যখন কথা হবে, তখন আমি দেখাবো। এরকম একটা জায়গাতে আমরা ফেসও করেছি, সেটা হচ্ছে ইউকে টিচার। ঠিক আছে, আমার নিজস্ব স্টুডেন্ট ইউকে টিচার, তাকে এরকম ভাবে আমার স্টুডেন্টটা আমার কাছে আসার আগে সে অন্য কারোর কাছ থেকে কাজ করিয়েছিল, এবং ইউকে টিচার তাকে ডিরেক্টলি এই কথাটা বলছে যে তোমরা ইন্ডিয়া থেকে এসছো এবং তোমাদের কেন রাইটিং এর কোয়ালিটি এত খারাপ। নো ম্যাটার তোমার ইংলিশ খারাপ হতে পারে, কারণ এটা তোমার নেটিভ ল্যাঙ্গুয়েজ না, কিন্তু তুমি যেটা লিখছো সেটার কন্টেন্টের কোয়ালিটি কেন নেই? কারণ ইন্ডিয়ার পড়াশোনা বা ইন্ডিয়ার একাডেমিক বাইরের কান্ট্রিগুলো থেকে অনেক স্ট্রং, এটা ওখানকার টিচার একসেপ্ট করছে। এটার আমার কাছে ফুল এভিডেন্স সহ এই জিনিসটা রয়েছে। তো আমি পরে জিনিসটা কখনো আমি পেয়ে গেলে আমি সায়নীর সাথে শেয়ার করে দেবো, যারা যারা কোর্স জয়েন করবে তাদেরকে সায়নী কখনো ভবিষ্যতে এই জিনিসটা দেখিয়ে দেবে। সো এই জন্যই হচ্ছে ইন্ডিয়ার কাছে অপরচুনিটি এত বেশি, বা ওখানকার ফরেন স্টুডেন্টসরা ইন্ডিয়ার এখানে আমাদেরকে এত বেশি কাজ দিতে, ওরা আমাদেরকে কাজ দেওয়ার জন্য খোঁজে।
আর নন একাডেমিক ফিল্ডে যারা হচ্ছে কোম্পানি ওরিয়েন্টেড বা প্রফেশনালিজমের জন্য খোঁজে, তার একটা খুব বেসলাইন এক্সপিরিয়েন্স সবার কাছেই রয়েছে, যে ফরেন কান্ট্রি লাইক ইউকে হোক, অস্ট্রেলিয়া হোক বা ইউএস হোক বা কানাডা, এরকম যারা যারা মেনলি এই ফিল্ডগুলোতে খুব ম্যাসিভলি কাজ করে, ইউএই, তো এই সমস্ত ফিল্ডে ওখানকার লেবার আওয়ার্স এর জন্য যত টাকা চার্জ করা হয় আমাদের ইন্ডিয়া বা বাংলাদেশ বা পাকিস্তান বা আমাদের সাবকন্টিনেন্টে, আমাদের এখানে লেবার আওয়ার অনেক কম ওদের কম্প্যারিজনে, তাই ওরা কাজ আমাদেরকে আউটসোর্স করে। তো দ্যাট ইজ দ্য সিম্পল থিং। কাজ এখানে বন্ধ কখনো হবে না, তার পিছনে একটা বড় ব্যাপারই হচ্ছে এটা। ইন্ডাস্ট্রির গ্রোথ সম্বন্ধে আমি তো বলেই দিয়েছি যে আমি 2.5 বছরে আমি 7,500 স্যালারি থেকে আমি 84,000 স্যালারি অব্দি আমি রিচ করতে পেরেছিলাম। তো এটাই হচ্ছে ইন্ডাস্ট্রির গ্রোথ। এখানে ইফ ইউ আর পারফর্মিং ওয়েল, নো ওয়ান ক্যান স্টপ ইউ। কাজের এতটাই থাকে, ফ্লো থাকে, এবং প্রত্যেকটা পার্টিকুলার লোক যারা ক্রিয়েটিভ এবং যাদের কাজ ভালো, তাদেরকে প্রত্যেকটা লোককে ওই ক্রিয়েটিভিটির দামটাও, ওই ক্রিয়েটিভিটির প্রাইসটাও ইন্ডাস্ট্রি এরকম ভাবেই পে আউট করে। মানে কখনো কখনো এরকমও আমাদের কাছে সিচুয়েশন ফেস হয়েছে যে ফরেন থেকে আমাদের ক্লায়েন্ট আমাদেরকে বলেছে যে লাস্ট কাজটা, লাস্ট প্রজেক্টটা আপনার টিমের যে পার্টিকুলার রাইটার করেছিল আমার এই প্রজেক্টটা তাকিয়ে দেবেন, যে স্পেশাল ডিমান্ড এরকম টাইপের এই জিনিসগুলো আসে। তো ওই ক্রিয়েটিভিটির জায়গাটাতে নিজেদেরকে নিয়ে যেতে হবে। তো যারা যারা এই ক্রিয়েটিভিটিটুকু দেখাতে পারবে তাদের জন্য কোনো প্রবলেম নেই ইন্ডাস্ট্রিতে। বাকি কাজ ভীষণ বেস লাইনের কাজ, লাইক 2-3-4 days এর একটা ট্রেনিং পিরিয়ড, দ্যাট উড বি মোর দ্যান ইনাফ। বাকি সমস্ত কিছু অন জব ট্রেনিং এর থ্রুতে ধীরে 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 ওগুলো শিখে যাওয়া হয়। কারণ ঘটনা কি হয় যে ক্লায়েন্ট বা কাজের ডিমান্ডটা এভরি ডে স্লাইটলি চেঞ্জ হতে থাকে। তো উইদিন আ সিঙ্গেল ডে বা উইদিন আ 4 days ট্রেনিং আপনারা কখনোই ওই জিনিসটাকে পুরোটা বুঝতে পারবেন না। কারণ আমাদের কাছেও বহুদিন এরকম হয়েছে, মানে আমি এত বছর ইন্ডাস্ট্রিতে কাটানোর পরেও আমার কাছে নিউ লার্নিং অপরচুনিটি অনেক সময় থাকে। অনেক সময় এরকম জিনিস আসে যেটা আমি সাডেনলি দেখলাম যে আমি এত বছর এনকাউন্টার করিনি, এটা প্রথম। কিন্তু এত বছর ধরে কাজ করার পরে যে এক্সপিরিয়েন্সটা আমার গ্যাদার হয়েছে, সেই এক্সপিরিয়েন্স আমাকে হেল্প করে যে ওই জিনিসটাকে আমাদেরকে রিসার্চ করে নিতে। আমি রাইটিং ফিল্ডের আর একটা ইন্টারেস্টিং পার্ট বলি, সেটা হচ্ছে যে আমাদেরকে রিসার্চ করতে হয়। ঠিক আছে, তো রিসার্চ যেটা করতে হয়, আমরা ডেফিনেটলি কোনো পিএইচডি হোল্ড স্কলারদের মতো রিসার্চ বা কোনো অথরদের মতো রিসার্চ ওরকম টাইপের, ডেফিনেটলি আমি অথরদের মতো বলতে আমি অথরদের মতো রিসার্চ আমরা করি নিশ্চয়ই, কিন্তু সেই রিসার্চ করাগুলোর কিছু প্যাটার্ন আছে, বাট আমরা নিজেরা কিছু ক্রিয়েট করি না বা ইনভেনশন করি না। ঠিক আছে, যেটা হচ্ছে কোনো সায়েন্টিস্টরা যে ইনভেনশনটা করছে, বাট রিসার্চ আমাদেরও করতে হয়। আমরা রিসার্চ করতে গিয়ে আমরা একটা জিনিস দেখি, যারা যারা পারছো একটু চ্যাটে আমাকে একটা সিম্পল কোয়েশ্চেন আমি করছি, সিম্পল কোয়েশ্চেনটার একটা আমাকে আনসার করে দাও। আপনাদের যাদের যাদের কখনো কোনো জিনিসপত্র খুঁজতে হয় ওয়েবসাইট থেকে, ধরুন কোনো একটা পার্টিকুলার জিনিস আপনারা পেয়েছেন, সেটার আপনারা ইনফরমেশন গ্যাদার করতে পারছেন না, সো ভেরি ইজি টু অ্যাক্সেস কোন ওয়েবসাইটটা কে কে ফলো করে, একটু কিছু। রাজু সরকার স্যার, ওয়ার্ক ফ্রম হোম কি পসিবল? ওয়ার্ক ফ্রম হোম ডেফিনেটলি আমাদের ইন্ডাস্ট্রিতে পসিবল, বাট আপনারা কি কোথায় জয়েন করছেন বা কি করছেন, বা আপনারা অভিক স্যারের সাথে কাজ করছেন কি করছেন না, সব তো অভিক স্যার বলে দেবেন, কিন্তু ওয়ার্ক ফ্রম হোম ডেফিনেটলি পসিবল। গুগল ফলো করি, দেবাশিস সিনহা বলছেন। গুগলটা তো একটা সার্চ ইঞ্জিন হয়ে গেল, আমি বলতে চাইছি গুগলের কোন ওয়েবসাইটটাকে ফলো করেন, এটা তো একটা সার্চ ইঞ্জিন। শুভঙ্কর বাসু বলছে গুগল, কখনো কখনো ইউটিউব, উইকিপিডিয়া। শুভায়ু দাস বলছে উইকিপিডিয়া। আর কারোর কিছু বলার আছে? সাইহাব, এটা কে বলছে? তানিমা, ব্রিটনিকা, টিয়ার বলছে ব্রিটনিকা। তানিমা প্রধান বলছে এটা গুগল স্কলার পৌলমী গাঙ্গুলি। ওকে, উইকিপিডিয়া বা সেই রিলেটেড যে একটা ভালো লেখা থাকে সেটা মেনলি উইকিপিডিয়া, ইউটিউব, ব্রিটনিকা, উইকিপিডিয়া। ফাইন না, ম্যাক্সিমাম লোকই ব্রিটনিকাকেই ফলো করে। কোরা, প্রতীক কুমার দত্ত, কোরা, উইকিপিডিয়া। আচ্ছা, আমি বুঝে গেছি মোটামুটি, এটা আমি খুব এক্সপেক্টেড ছিল আমার কাছে। এবার আমি একটা জিনিস বলি, যখন আপনারা একাডেমিক্যালি বা কোনো অথেন্টিক জিনিসপত্রকে রিসার্চ করছেন, উইকিপিডিয়া, কোরা, ব্রিটনিকা, তারপর হচ্ছে এনসাইক্লোপিডিয়া, এই সমস্ত ধরনের যে ওয়েবসাইট গুলো আছে, দিস আর স্ট্রিক্টলি প্রহিবিটেড, কারণ এরা কে এলিজিবল বা প্রপার ইনফরমেশন দেয় না। শুনতে খুব অড লাগছে, বাট দেয় না তার পিছনে কারণ হচ্ছে উইকিপিডিয়া তো সবচেয়ে প্রথম যেখানে আমি বা আপনাদের মতো লোকেরা যে কোনো জিনিসপত্র কন্টেন্ট ওখানে লিখতে পারি বা এডিট করতে পারি। জাস্ট একটা মাইল্ড সাবস্ক্রিপশনের দরকার পড়ে ওখানে এডিট করার জন্য।
সো ওটা কোনো অথেন্টিক সাইটই না। একজনই বলেছে, আমি দেখলাম গুগল স্কলার পৌলমী গাঙ্গুলি গুগল স্কলার বলছে। তো পৌলমী গাঙ্গুলি গুগল স্কলার সম্বন্ধে জানি, এবং পৌলমী গাঙ্গুলি একটা অথেন্টিক সোর্স সম্বন্ধে জানি। গুগল স্কলারটা হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেখানে হচ্ছে আমরা পিয়ার রিভিউ জার্নাল, আর্টিকেল, বুকস এই সমস্ত জিনিসপত্র সম্বন্ধে দেখেছি, বা এই সমস্ত জিনিসপত্র সম্বন্ধে আমরা পাই। সো পিয়ার রিভিউড মানে হচ্ছে যেখানে ডেজিগনেটেড অথররা বা ডেজিগনেটেড যে সমস্ত পিএইচডি হোল্ডার বা স্কলার্সরা রয়েছে, যারা একাডেমিক্যালি হোক বা নন একাডেমিক্যালি হোক, বা যারা খুব ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স, সেই সমস্ত লোকেদের লেখা জার্নাল, আর্টিকেল, তাদের বুকস গুগল স্কলারের ভেতরে অ্যাভেলেবল থাকে। সো দোজ আর অল published and acclimated by other designated people. So PhD হোল্ডার যারা হয়, মানে আমরা যেহেতু ডিসার্টেশনের কাজ করি এখানে, আমাদের ডিসার্টেশন মাস্টার্স লেভেল অবধি করি, আমরা পিএইচডি লেভেল করি না। ফরেন কান্ট্রিতে মাস্টার্স লেভেল ডিসার্টেশনে একটা জিনিস হয়, সেটা হচ্ছে আমরা যখন ডিসার্টেশন, অনেকেই এখানে জানে, বা একটা প্রজেক্ট আমাদেরকে, যারা ডিসার্টেশনের নাম শুনেনি তাদের জন্য একটু ইজিলি বলে দিই, যারা হচ্ছে গ্রাজুয়েশন করেছেন, গ্রাজুয়েশনের ফাইনাল ইয়ারে কিন্তু একটা প্রজেক্ট সাবমিট করতে হয়, ফাইনাল পেপার। সো রিসার্চ প্রজেক্ট টাইপের বা একটা প্রজেক্ট পেপার সাবমিট করতে হয়, যেটা আমরা স্পাইরাল বাইন্ডিং করে হোক বা যে সমস্ত ভাবে ওয়েতেই হোক, একটা 100 মার্কসের পেপার থাকে। তো এই প্রজেক্টটাকেই বলা হয় হচ্ছে ডিসার্টেশন। এই জিনিসটা আমাদেরকে কিন্তু গ্রাজুয়েশন বা মাস্টার্স লেভেলের সমস্ত ধরনের, পিএইচডি তে তো পুরোটাই ডিসার্টেশন, একটাই পেপার হয় পিএইচডি, ওটাই আলটিমেট, লোকে 5-6 বছর 7 বছর ধরে ওই জিনিসটাই করে আসে। বাট মাস্টার্স বা গ্রাজুয়েশনেও আমাদেরকে একটা রিসার্চ করতে হয়। রিসার্চ ওরিয়েন্টেড যে ডেজার্টেশনের কাজ আছে, এই ডেজার্টেশনের কাজটার কিন্তু অনেক ঝামেলা আছে। এই কাজটা প্রথম ঝামেলা হচ্ছে স্টুডেন্টকে এটা পাস করতে গেলে সামনে কনভারসেশন করতে হয় টিচারদের সাথে। তো আমরা কতটা ক্রিয়েটিভিটি দেখাচ্ছি বা আমরা কত ধরনের ক্রেডিবল ইনফরমেশন ওখানে পুট করব, সেই জিনিসটা কিন্তু আমাদের উপর ডিপেন্ড করে। ওটা হচ্ছে আমাদের রিসার্চ। তো রিসার্চ করাটা খুব ইজি কাজ। কি করে রিসার্চ করতে হয় সেটারই মেইনলি ট্রেনিং আপনাদেরকে অভিক স্যার বা শাইনি যে হোক, যারা আপনাদেরকে এখানে অ্যাডমিশন করার পরে, কোর্স জয়েন করার পরে শেখাবেন, তারা প্রত্যেকেই আপনাকে এই জিনিসগুলোই শেখাবে যে রিসার্চটা বেসিক্যালি কি করে করতে হয়। আদারওয়াইজ আর কোনো কিছু দরকার সেরকম পড়ে না। লেখা আপনারা লিখতে না স্টার্ট করলে কোনোদিনও ঠিক হবে না, বা বুঝতে পারবেন না যে একাডেমিক লেখাতে কি কি হয় না, বা নন একাডেমিক লেখাতে কি কি হয় না। যেমন আমি আর একটা জিনিস বলি, আমরা ইন্ডিয়ানরা লেখাতে খুব কয়েকটা জিনিসপত্র ইউজ করি, কিন্তু জায়গায় বাট দিই। আমরা বিকজ দিয়ে সেন্টেন্স স্টার্ট করে দিই অনেক সময়, বা বিকজ আমরা লাইনের মাঝখানে ইউজ করি। মাল্টিপল আছে, আমি এখন দুটো মনে করতে পারছি, কিন্তু প্রফেশনাল ওয়ার্ল্ডে কিন্তু এরকম ভাবে লেখা যায় না। প্রফেশনাল ওয়ার্ল্ডে বাট ইউজ করা যায় না, প্রফেশনাল ওয়ার্ল্ডে ইউজ করতে হয় হাউ এভার। ঠিক আছে, বিকজ কথাটাও কিন্তু যায় না। বিকজ এর জায়গায় দরকার পড়লে আমরা ওটাকে বলতে পারি যে দেয়ারফোর বা হেন্সফোর্থ, এরকম ভাবে আমাদেরকে কানেক্টিং ওয়ার্ড ইউজ করতে হয়। তো এই জিনিসগুলোই হচ্ছে আপনাদেরকে শিখতে হবে, যেগুলো আপনাদেরকে ট্রেনিং এ শেখাবে, এবং এই জিনিসগুলোই হচ্ছে স্পেসিফিক্যালি একটা জায়গা যেটা আপনাকে একটা প্রফেশনাল, একটা একাডেমিক বা নন একাডেমিক ফিল্ডে কন্টেন্ট রাইটিং এর পজিশনে নিয়ে যাবে। এবং এই যে প্রফেশনালিজম গুলো আপনারা দেখাবেন, এইটার জন্যই কিন্তু আপনাদের ফিল্ডটাতে আপনাদের ডিমান্ডটা সারা জীবন থাকবে। কারণ এআই বট সিস্টেম গুলো কিন্তু ওখানে বাট বা বিকজ ইউজ করে, ওরা কিন্তু হাউ এভার, দেয়ারফোর, হেন্সফোর্থ, ইনস্টিড অফ দ্যাট, অ্যাজ অফ নাও, এই সমস্ত ধরনের কানেক্টিং ওয়ার্ড বা এই ধরনের সমস্ত প্রফেশনাল ওয়ার্ডস গুলো ওরা ইউজ করতে জানে না। ওরা কিন্তু বাট, বিকজ এই সমস্ত টাইপের জিনিসপত্র ইউজ করে। তো যে জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে ক্রিয়েটিভ বানায়, বা যে জিনিসপত্র আপনাদের ডিমান্ডটাকে মার্কেটে ইনক্রিজ করে। এই হচ্ছে পুরো ফিল্ড সম্বন্ধে আমার একটা ওভারঅল অবজারভেশন আপনাদেরকে দিতে পারি। আর ফিল্ডের গ্রোথ সম্বন্ধে আপনাদেরকে বলতে পারি, যারা নতুন স্টার্ট করছেন তারা স্টার্ট করুন, ডেফিনেটলি আপনারা গ্রোথ দেখতে পাবেন এই ফিল্ডে। এবং এখানে আমি আমার কোম্পানির অ্যাজ এক্সাম্পল হিসেবে বলে দিতে পারি যে আমার কোম্পানিতে কিন্তু এখানে একটা গ্রোথ স্ট্রাকচার আমি দেখেছি। যেমন হচ্ছে আমার কোম্পানিতে যারা একদম ফ্রেশার হিসেবে জয়েন করে, তারা ফ্রেশার হিসেবে থাকে, সেখান থেকে তারা ধীরে ধীরে ওখান থেকে ফ্রেশার থেকে হচ্ছে তারা পার্টিকুলার একটা ডেভেলপার পোস্টে যায়, সেখান থেকে সিনিয়র ডেভেলপমেন্ট পোস্টে যায়, সেখান থেকে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হয়, সেখান থেকে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারিয়াল পোস্ট পায়। এবার যারা যারা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট থেকে যাদের দেখলাম ট্রেনিং এর প্রতি যাদের ইন্টারেস্ট রয়েছে, তারা ট্রেনিং এর ব্যাপারে চলে আসে। কোর্সটা কত দিনের এটা সম্বন্ধে তো আমার আইডিয়া নেই, আমি জাস্ট ওয়েবিনারের জন্য এসেছি। এটা অভিক স্যার বা শাইনি আপনাদেরকে এইগুলো সম্বন্ধে বলে দেবে।
তো আমার কোম্পানিতে আমি ট্রেনার পজিশনের জন্য রিক্রুটমেন্ট করি, আমাদের কিউসি পোস্টের জন্য, কিউসি হচ্ছে কোয়ালিটি অ্যানালিস্ট বা কিউএ বা কিউসি বা কোয়ালিটি চেকার বলা যেতে পারে, তো এই পোস্টের জন্য এখানে রিক্রুটমেন্ট হয়। এই সমস্ত ধরনের পোস্টগুলো যেখান থেকে বেরিয়ে যায়, যাদের সাথে আমার অ্যাটলিস্ট ট্রাস্টের একটা জায়গা চলে আসে বা যাদের সাথে আমি বুঝতে পারি যে লাস্ট 4-5 বছর ধরে আমার সাথে কাজ করছে, একটা ট্রাস্ট বিল্ড আপ হয়ে যায়, সেখানে দাঁড়িয়ে সেই সমস্ত লোকেদেরকে আমি ক্লায়েন্ট কোঅর্ডিনেশনের জায়গাতে নিয়ে চলে আসি, যে তারা আমার ক্লায়েন্টের সাথে এবার ডিল করবে। কারণ এভরি টাইম আমি সবসময় অ্যাভেলেবেল থাকতে পারি না, মাল্টিপল ক্লায়েন্ট মাল্টিপল লোকের সাথে কথা বলা, তো আমাকে সবার সাথে সবাইকে অ্যাটেন্ড করা এট এ টাইম সম্ভব হয় না। তো তখন তারা সেখানেও চলে আসে। তো অ্যাকর্ডিংলি যেমন তাদের ডেসিগনেশন বাড়ছে বা তাদের ডিউরেশন বাড়ছে, সেরকম অনুযায়ী তাদের স্যালারি বাড়ছে, তাদের কাজের ভার্সটাইলিটি আসছে, তারা জিনিসপত্রগুলো আরো এক্সপ্লোর করছে, তারা টিম হ্যান্ডেল করছে। তো নর্মালি যে কোনো ধরনের একটা কোম্পানিতে গিয়ে আপনি যা যা ধরনের গ্রোথ বা যা যা ধরনের জিনিসপত্র এক্সপেক্ট করতে পারেন, এই ইন্ডাস্ট্রিতে আপনাদের এক্সপেকটেশন সেরকম সবই ধরনের এখানে থাকবে। বহু কোম্পানি আছে যারা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম মোডে এখনো কাজ করে, বহু কোম্পানি আছে যারা হাইব্রিড মোডে কাজ করে, বা বহু কোম্পানি আছে যারা হচ্ছে এখানে পার্টিকুলার একটা প্রপার যে সমস্ত অর্থোডক্স প্রসেস রয়েছে সেই অর্থোডক্স প্রসেস হিসাবেও এখানে কাজ করতে পারে। ফ্রিল্যান্সিং পসিবল কিনা কেউ একজন জিজ্ঞেস করলো। স্যার অনেকেই এই কোয়েরিটা আমার কাছে করেছে বা আমাদের কাছে করেছে, যে ধরুন যারা অন্যান্য কাজের মধ্যে আছে তারা কিভাবে এই কোর্সটা করার পরে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারবে। তো সেক্ষেত্রে আমি ওদের বলেছি যে এরকম ধরুন যেমন আপনার কোম্পানিতে তো ফ্রিল্যান্সার টিম আছে, যারা হয়তো তো সেভাবে একটু ফ্রিল্যান্সিং অপরচুনিটিটা যদি আপনি একটু বলেন। ফ্রিল্যান্সিং এ ডেফিনেটলি অপরচুনিটি তো ডেফিনেটলি রয়েছে, কারণ ফ্রিল্যান্সিং করা তো যাই পসিবল, কিন্তু ঘটনা হচ্ছে ফ্রিল্যান্সিং এর ব্যাপারে সেটা হচ্ছে ট্রেনিংটা। যারা যারা ফ্রিল্যান্সিং নিয়ে ভাবছেন তাদেরকে আমি কিন্তু খুব এই জিনিসটা বলবো যে কটা দিনের ওনারা কিন্তু ট্রেনিং করাবে, ট্রেনিংটা কিন্তু ভীষণ সিরিয়াস ভাবে নিতে হবে। কারণ কি হয়, যখন আপনারা কর্পোরেট ওয়ার্ল্ডে বা কোনো কোম্পানির পেরোলে বা স্ট্রাকচারে আসছেন, মানে আজ যদি আপনি আমার স্ট্রাকচারে আসেন, আমি আপনাকে হাতে ধরে কাজ শেখাবো, কারণ আপনি আমার পেরোলের এমপ্লয়ি। কিন্তু আপনি যদি আমার কাছে ফ্রিল্যান্সার হয়, তো ফ্রিল্যান্সারের এটা কমন কনসেপ্ট যে ফ্রিল্যান্সারের রেসপন্সিবিলিটি ফ্রিল্যান্সারকে নিজেকে নিতে হয়। তাদের পে রেটও সেরকম হাই থাকে, একটা ডেফিনেটলি যে একটা ফিক্সড স্যালারিড এমপ্লয় থাকে তার থেকে একটা ফ্রিল্যান্সারের পেমেন্টও বেশি, স্যালারিড মানে বেশি থাকে। কিন্তু ফ্রিল্যান্সিং এর একটা ড্রব্যাক রয়েছে যে ফ্রিল্যান্সিং এ কিন্তু কোম্পানির তরফ থেকে কোনো সাপোর্ট আসে না। তো সাপোর্টটা কিন্তু টোটালটাই নিজেকে। তো যারা যারা ফ্রিল্যান্সিং এর জন্য ভাবছেন তাদেরকে কিন্তু আমি মেক শিওর করতে চাই এই জিনিসটা যে অবভিয়াসলি ফ্রিল্যান্সিং পসিবল, বাট ট্রেনিং পিরিয়ডটা কিন্তু সেরকমই নিজেকে একটা ভাবে গ্রুম করে নিতে হবে ট্রেনিং পিরিয়ডের থ্রুতেই, যে যেখানে গিয়ে আপনি ট্রেনিং থেকে বেরানোর পরেও খুব মেজর যেন সাপোর্ট আপনাকে কোথাও খুঁজতে না হয়। মাইনর সাপোর্ট ডেফিনেটলি আমরা দিই, মাইনর সাপোর্ট ফ্রিল্যান্সারকে কেন যে কোনো কাউকেই দিই, কিন্তু মেজর সাপোর্ট কিন্তু আপনারা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে খুব একটা এক্সপেক্ট করতে পারবেন না কোনো কোম্পানির ক্ষেত্রে। আমি আমারটা তো ছেড়েই দিলাম, আমারও তো একটা ক্যাপাসিটি লিমিটেড, কিন্তু আপনাদের সংখ্যা অনেকেই রয়েছেন যারা ফ্রিল্যান্সিং দেখছেন, আজ নয়তো কাল তো অন্য আরো ব্যাচ আসবে, তারাও ফ্রিল্যান্সিং খুঁজবে। তো সবার জন্যই একটা কথাই থাকছে যে যারা হয়তো ফ্রিল্যান্সিং এর জন্য দেখছেন তারা কিন্তু ট্রেনিং পিরিয়ডটা ভীষণ সিরিয়াসলি নিতে হবে, তাদেরকে টেকনিক্যাল জিনিসপত্র তাদেরকে ওখানেই শিখে নিতে হবে। লেখায় কোথাও ভুল হচ্ছে বা প্যাটার্নে ভুল হচ্ছে সেটার কারেকশন আমরা করে দিতে পারবো, কিন্তু একদমই আমি কিছু জানলাম না, আমি ট্রেনিং পিরিয়ডে কিছু শিখলাম না, আর অল অফ আ সাডেন আমি পৌঁছে গেলাম ফ্রিল্যান্সিং এর ডিমান্ড নিয়ে, তো দ্যাট উড বি বিট ট্রিকি। আমার কাছে কেন, যে কোনো কোম্পানির কাছে, মানে আমি আমাকে ছেড়েই রাখছি, অন্য যে কোনো কোম্পানির কাছে কিন্তু হায়ার হওয়াটা খুব প্রবলেম হয়ে যায়। তো ফ্রিল্যান্সিং করা ডেফিনেটলি যায়, তো ওটার জন্যই মেক শিওর করবেন আপনারা যারা যারা ফ্রিল্যান্সিং এর ভাবছেন যে ট্রেনিংটা কিন্তু খুব সিরিয়াসলি নিতে হবে। আচ্ছা শাইনি, আর কারোর কোনো কোয়েরি আছে এটাতে? না মানে স্যার এইটুকুই জানার ছিল। অভিক স্যার আপনি একটু বলুন এবার আর কিছু জানার ব্যাপার থাকলে। না, খুব সুন্দর বলেছেন সপ্তর্ষি বাবু, অনেক ধন্যবাদ। যেভাবে ইন্ডাস্ট্রি এবং ইন্ডাস্ট্রি ইনসাইট আমরা চেয়েছিলাম আপনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। আমার পক্ষ থেকে কিছু জানার নেই, যদি কেউ জানতে চান প্রশ্ন করতে পারেন, এবং যারা ভর্তি হতে চান তারা 7450010203 এই নাম্বারে ফোন করে নেবেন কালকে। আর কেউ একজন জিজ্ঞেস করলেন যে কি করে ফ্রিল্যান্সে কাজ পাবো। জানিয়ে রাখি আমাদের কোর্সের একটা অংশ একদম শেষে একটি অংশ আছে যেখানে সায়নী বলে দেবে যে ফ্রিল্যান্সের কাজ কোথায় কোথায়, মানে কোন কোন সাইটে বা কোথায় কোথায় অ্যাপ্রোচ করলে পাওয়া যায়। এছাড়াও আমরা চেষ্টা করছি, কথা দিচ্ছি না, বাট চেষ্টা করছি বিভিন্ন
কন্টেন্ট রাইটিং কোম্পানি যারা আছেন তাদের আপনাদের সিভি পাঠানোর, যারা এই কোর্স কমপ্লিট করবেন, ঠিক আছে? তো আমরা একদম সতর্ক হয়ে এগোতে চাই যাতে প্রত্যেকে চাকরি পান, প্রত্যেকে যারা ইনভেস্ট করছেন এই কোর্সে তার কি বলবো ব্যয় করা মূল্যের যথাযোগ্য সম্মান পান। আমরা সেদিকে যথেষ্ট নজর রাখবো। অনেক ধন্যবাদ সপ্তর্ষি বাবু। আর কারো কিছু আছে না? আর বোধহয় কোর্স ফি কত? কোর্স ফি 10,000 টাকা। আমরা এখনো অব্দি 4,500 টাকায় রাখছি, 55% ডিসকাউন্ট। কারণ অনেকে বলছেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে, অনেকে বলছেন যে এখনো স্যালারি হলে ভর্তি হবেন। তো আমরা এখনো কয়েকদিন রাখবো এই ছাড়। কাল পরশুর মধ্যে যারা ভর্তি হতে চান ভর্তি হয়ে নিন, তারপরে হয়তো এই ছাড় থাকবে না। তাছাড়া আমাদের যা কোর্সের যা স্ট্রেংথ, আমরা সচরাচর 40 থেকে 50 জন রাখি এক একটি ব্যাচে। আমাদের এখনো অব্দি 42 জন হয়ে গেছেন, 8টি সিট খালি আছে, 50-এর বেশি আমরা ব্যাচ করব না। তো আপাতত এইটুকুই, যাদের ভর্তি হয়ে যান। আর বাকি যা কাজের যা সুযোগ সন্ধান আছে আমরা দিয়ে দেব কোর্সের শেষে। আবারও বলি সপ্তর্ষি বাবু, অনেক অনেক ধন্যবাদ, আপনি এসেছেন, আপনার মূল্যবান সময় নষ্ট করেছেন আমাদের জন্য, আমরা কৃতজ্ঞ। না, এখানে নষ্ট করার কিছু ব্যাপার নেই। আমারও খুব ভালো লাগলো যে আমাদের এই ইন্ডাস্ট্রিতে এতজন আসছে। কেউ মোটিভেটেড হলে বা কারোর গ্রোথ হলে ডেফিনেটলি আমি সেই জিনিসটা চাই। মানে জিনিসটা তো কোনো কারোর ব্যাপার নেই। তো 5টা লোক সাথে নিয়ে ওঠাটাই আমাদের লক্ষ্য, সেই জন্য আমি বিজনেস খুলেছিলাম। যদি আমার একা থাকতে হতো তাহলে আমার চাকরি জীবনটা শান্তি ছিল, কিন্তু এখন এতগুলো লোকের রেসপন্সিবিলিটি নিয়ে এখন চলা মানে আমি 5টা লোককেও সাথে তুলতে চাই। তো ডেফিনেটলি ভালো বলেছেন। হ্যাঁ, খুব ভালো সপ্তর্ষি বাবু। আচ্ছা, বাকি যা প্রশ্ন আছেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে করুন, সায়নী আছে ওখানে, আমিও আছি, আমরা জবাব দেব। আপাতত 9টা বাজে, 9টা 10 বাজে। গুড নাইট এভরিবডি, সবাই ভালো থাকুন, শুভরাত্রি। শুভরাত্রি সবাইকে। থ্যাংক ইউ স্যার।